বিষয় যেটা আমরা সাধারণভাবে যদি একটা চিন্তা করি, আমাদের প্রত্যেকটা পৃথিবীতে যে যেখানে থাকুক না কেন, প্রত্যেকটা মানুষ তার উপার্জনের জন্য কোনো না কোনো কিছু করে। উপার্জন জন্য তার জীবিকা নির্বাহ করার জন্য, তার পরিবারকে লালন-পালন করার জন্য তার অর্থের সংযোগ লাগে। এবং এইটার থেকে বিভিন্ন ঘটনাতে মানুষ বিভিন্ন কাজে জড়িত হয়। ঠিক সেইরকমভাবে যদি আমি চিন্তা করি তাহলে আপনি যে কথাটা বলতেছেন যে ধরেন জঙ্গি নাটক বা জঙ্গি কোন একটা ঘটনা ঘটতেছে। ঘটনাটা তো কেউ না কেউ কোন ব্যক্তি ঘটাচ্ছে। এবং যে হুম, ব্যক্তিটা ঘটাবে তাকে কোন না কোন সংস্থা বা কোন ব্যক্তি বা কোন আ আ রাজনৈতিক হোক আর যেভাবে হোক অর্থ সংযোগ দিবে। হুম, অর্থ যদি না থাকে তাহলে তো ওই লোকটা তো শুধু সে যে এই কাজ করতে যাবে না। হ্যাঁ, আর বাকিটা থাকে হচ্ছে আইডিওলজিক্যাল। আইডিওলজিটা আসে পরে। আগে আসে হচ্ছে তার জীবিকা, তারপরে আসে আইডিওলজি। কারণ সে যদি জীবিকার জন্য কোন কাজ করে তারপরে তার বাকিটা নির্ভর করে যে আমি কোনটা চয়েস করব আইডিওলজিক্যালি। যেমন ধরেন আমি এখন আপনার সামনে কথা বলতেছি আমি আইডিওলজিক্যালি বাংলাদেশের দুর্নীতিকে না বলেছি। আমি সেনাবাহিনীতে ছিলাম সেখানেও দুর্নীতিকে না বলতে যেয়ে বিভিন্ন প্রেক্ষাপটের আওয়ামী লীগের যারা দোসর ছিল, যারা দুর্নীতি করত এবং তার সাথে আমাদের সেনাবাহিনীতে যারা সংযুক্ত হয়েছিল, তাদের সাথে আমি বিভিন্ন আ বিরাগে জড়িত হয়ে যাওয়ার পরে আমাকে এখন দেশ ছাড়তে হয়েছে। এখন আসেন তাহলে এই ঘটনাটাতে যারা জঙ্গি বলে মানে বা জঙ্গি আছে এরকম কোন শব্দটাকে কোথাও থেকে তো সূত্রপাত হয়েছে। তো সেই সূত্রপাতটা যদি আমরা দেখি, এই সূত্রপাতটা হয়েছে হচ্ছে বেসিক্যালি এয়ারফোর্সের বাংলাদেশ এয়ারফোর্সের ঢাকা এবং যশোরের ৩ টা বেইজে আ ওই তারিখে কিছু মিডিয়াতে আসছে যে এখান থেকে কিছু আ আ অফিসার বা এয়ারম্যান বা এদেরকে বিভিন্ন জিজ্ঞাসাবাদের জন্য বা গ্রেপ্তার করা হয়েছে। এবং তার মধ্যে একটা নাম স্পেসিফিক্যালি আসছেন একজন ইমাম সাহেব আ যিনি এয়ারবেসে মসজিদে ইমামতি করেন। তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বিভিন্ন তথ্যপত্র পাওয়া গেছে। এবং এই হুম, তথ্যপত্রর সাথে একটা নাম জড়িত চলে আসছে। সেটা হচ্ছে তেহরিকে তালেবান পাকিস্তান। টিটিপি বলে একটা মানে সংগঠন আছে। তাদের যোগসাজশ থাকতে পারে। এখন আসেন আসলে এই টিটিপি যদি আমি আপনাকে যখনই বলব টিটিপি আছে, তার ইন্টারেস্ট কি হবে? হুম, সে নিশ্চয়ই টাকা খরচটা করবে কেন? বাংলাদেশ এয়ারফোর্সে তার যদি কোনো আ আ সাংগঠনিক কোনো কার্যক্রম চালাতে হয় তার বেনিফিটটা কি? আমি খুব হুম, সাধারণভাবে জিজ্ঞেস করব যে এখন পাকিস্তান যদি মনে করে যে বাংলাদেশে তার সাথে কি বাণিজ্য আছে? এয়ারফোর্সের কোনো আ আ বাণিজ্য ঘটতে যাচ্ছে বা কোনো ইস্যুস আছে? না। তাহলে আছে কার? আছে হচ্ছে একটা জিও পলিটিক্যাল প্রেশারের জায়গা যেটাতে হচ্ছে বাংলাদেশে এয়ারফোর্সের যদি কোনো উন্নতি হয় তাহলে থ্রেট পার্সপেক্টিভ এ সবচেয়ে বড় থ্রেট এ পড়বে সেটা হচ্ছে ইন্ডিয়া, নট পাকিস্তান। হুম, পাকিস্তান পড়ার এখানে ইস্যুস নাই। কারণ পাকিস্তান এয়ার অ্যাটাক এর আমাদের বাইরে। মানে আমাদের মানে যদি আপনি এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষই হয়তো বুঝবে যুদ্ধ কিভাবে পরিচালিত হয়। কারণ এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয়েছে, আমি তার যদি একটু উদাহরণটা নিই, লেবাননে আ রিসেন্টলি ইসরায়েলের আ আ মানে গ্রাউন্ড ফোর্স ও মানে তারা ট্যাংক সহ সবকিছু সহ প্রায় ৩৬৫ জনের উপরে একদিনেই মারা গেছে একটা যুদ্ধে। ইসরায়েলের হুম, সৈন্য। তো এই যে মারা গেছে এটা ট্যাকটিক্যাল ওয়েতে মারা গেছে। কারণ হচ্ছে তারা লেবাননে যুদ্ধ করতে গেছে। দেখেন কারণ তার বর্ডার ফোর্স কিন্তু তারা ইরানে ঢুকতে পারে নাই। ইরানে যাইতে পারে নাই। ইরানে যায়ও হুম, নাই। তারা গেছে ইরানে গেছে এয়ার এর মাধ্যমে। হ্যাঁ? তো হুম, বাংলাদেশের এয়ার কি ওই ইন্ডিয়ার আকাশ পাড়ি দিয়ে যে পাকিস্তানে অ্যাটাক করবে? যে কারণে এই তেহরিকে তালেবান পাকিস্তান বলে এই টিম এসে এখানে অ্যাটাক করবে? না। তাহলে আসেন এই সংগঠনটা আসলে তৈরি হয়েছে কিসের কারণে এবং এটা কার বিরুদ্ধে কাজ করে? এটা বেসিক্যালি পাকিস্তানের বিরুদ্ধেই কাজ করে এবং পাকিস্তানের মধ্যেই সংগঠনটা তৈরি করা হয়েছে এবং এটাকে লালন-পালন করে তৈরি করেছে হচ্ছে এটা হচ্ছে হুম, পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা একটা অস্ত্র, যে অস্ত্রটা এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, হুম, বাংলাদেশের বিরুদ্ধে কোন সময় ব্যবহার করছে? আমি আপনার প্রত্যেকটা টক শোতে বলেছি। ইন্টেলিজেন্স পার্সপেক্টিভ থেকে যখনই কোন ঘটনা আপনি বিশ্লেষণ করবেন, আগে দেখবেন ওই মুহূর্তে ঠিক এক্সাক্টলি ওই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক বা কোন জায়গায় কোন ঘটনা আছে কিনা যেটাকে তারা কাউন্টার অ্যাটাক করার জন্য করতে পারে। যেমন ধরেন হুম, ওই সময়টায় আমাদের গত সপ্তাহের যদি আমি ইনসিডেন্টালি সবচেয়ে বড় জিনিস দেখি সেটা হচ্ছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এর উদ্বোধন। হুম, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা ওয়ার্লডে এই মুহূর্তে প্রমাণ করে দিয়েছে যে নিউক্লিয়ার পাওয়ারের কারণে আমেরিকার মতো শক্তিধরও ইরানের কাছে হার মানল। তারা হুম, পেরে উঠছে না। যুদ্ধে তারা অলমোস্ট
মানে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। তার মানে ঠিক হচ্ছে বাংলাদেশেও ঠিক এরকম একটা স্টেপিং এ পা দিয়েছে যে তারা নিউক্লিয়ারের পাওয়ার প্ল্যান্টের আসলে মানে এটার টেকনোলজিক্যালি যে জিনিসটা হয় এটা হচ্ছে রিঅ্যাক্টর। একটা নিউক্লিয়ার যখন রিঅ্যাক্টরে থাকে সেই রিঅ্যাক্টর থেকে যখন বিদ্যুৎ উৎপাদন মানে হচ্ছে তাপ উৎপাদন থেকে বিদ্যুৎটা উৎপাদন হুম, হয়, কিন্তু এইটার একটা মেয়াদের পরে ওটা যখন যত বছর ওটা ব্যবহার হবে তত এটা এনরিচ হয়, তখনই ওটা হুম, বোম তৈরি হওয়ার মতো ক্যাপাবিলিটিস তৈরি হয়। আমাদের দেশের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হয়েছে সেটাতে $12 বিলিয়ন রাশিয়া ইনভেস্টমেন্ট করেছে, এবং এই রাশিয়ার ইনভেস্টমেন্টের মধ্যে এখানে বলা আছে যে ট্রেনিং পারপাসে দেয়া আছে ইন্ডিয়াকে, হুম, এবং ইন্ডিয়া এখানে মানে আমাদেরকে ট্রেনিং দিবে এবং কারিগরি সহযোগিতা দিবে। এই কারিগরি হুম, সহযোগিতার মূল নেপথ্য থাকে হচ্ছে ওই রিঅ্যাক্টরের নিউক্লিয়ারটা পরবর্তীতে ধরেন আজ থেকে 20 বছর পরে যখন ওই রিঅ্যাক্টরটা ম্যাচিউরড হবে তখন আরেকটা রিঅ্যাক্টর বসানো হবে, ওইটা যখন নিয়ে যাবে রাশিয়া, তারা ওইটাকে নেয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। যে হুম, প্রস্তাবনাতে আমাদের মানে বাংলাদেশের ওই সময় সমসাময়িক ডিজিএফআই, এনএসআই এবং গভর্নমেন্টের একটা সায় ছিল, কারণ তখন তারা ইন্ডিয়ার দাবেদারি করে বেড়ায়, তারা তাদের দালালি করে। এখন সেই দালালদের ধারাবাহিকতায় এখনো যে দালাল নাই আমি তো বলতে পারবো না। দেখবেন যে আহ, মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে অংশটা আছে এখানে একটা ইন্ডিয়ার বড় রকমের ইন্টারেস্ট ছিল, এবং সেই ইন্টারেস্টটা তারা মানে এখনো শো করছে, এবং তাদের এই ইন্টারেস্টের কারণে আমাদের এখানে বেশ কিছু তাদের স্টেপের কারণে সেই স্টেপগুলো তারা সেই কন্ট্রোলটা হারাচ্ছে। যেমন ধরেন এখানে যে সিকিউরিটি একসময়কার ইনচার্জ ছিলেন, উনি ব্রিগেডিয়ার জেনারেল শামস, উনি এখন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা, যাকে নিয়ে আমি বারবারই বলেছি যে ওনার সাথে রয়ের মানে সংযোগ এটা বাংলাদেশ আর্মিতেই এর আগের থেকে প্রচলিত আছে। 2019 সালে ওনার মিসেস কে কোনো একটা রয়্যাল এজেন্টের সাথে বাংলাদেশের আর্মির একটা ইনফ্লুয়েন্স অর্গানাইজেশন তাকে এটা নিয়ে একটা ক্লেম ছিল, এবং পরবর্তীতে উনি গানারি স্টাফ কোর্স করেছেন ইন্ডিয়াতে, এবং ওনার যোগ সাজস যে থাকবে না তা তো আমি একদম উড়াই দিতে পারবো না। এখন আমাদের হুম, আসলে ওই সময়টা তাহলে দেখেন আসলে সমসাময়িক কতগুলো ঘটনা ঘটতেছে। একটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন, এবং সেখানে যে ইন্ডিয়ার সাথে ওইখানকার যে এই গ্রিডের যে কাজটা করবে সেটা একটা ইন্ডিয়ান কোম্পানি। তাদের টার্গেট ছিল যে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটাকে তারা পরবর্তীতে এমন ভাবে ক্যাপচার করবে যাতে ওখান থেকে প্রোডাকশন হওয়া ইলেকট্রিসিটি এবং পরবর্তীতে নিউক্লিয়ার যে রিঅ্যাক্টরের ওয়েস্ট যেটা করা হবে সেটাকেও তারা ব্যবহার করতে পারবে, যেটাকে একটা মানে ওয়ারের জন্য একটা নিউক্লিয়ার বোম তৈরি করার জন্য রিঅ্যাক্টর হিসেবে কাজ করতেও পারে। এই ধরনের তাদের হুম, মেকানিজম, এখানে তাদের একটা কন্ট্রোল পাওয়ার রাখার জন্য তারা এই কাজটা করতে যাচ্ছিল। এবং সেই সমসাময়িক সময়ে এই নতুন গভর্নমেন্ট আসার পরে যেটা হয়েছে যে যে চুক্তি হয়েছে আমাদের দেশের যে আইএইএ বলে যে বিষয়টা চুক্তি আছে, ইউনিট ওয়ানের যে ফুয়েল লোডিং হয়েছে, এই ফুয়েল হুম, লোডিংটা সম্পন্ন হয়েছে এটা রাশিয়ার, এবং আপনি হয়তো ওই সমসাময়িক সময় আরো একটা খবর পেয়েছেন যে ওখানে রাশিয়ার কোনো মানে লোক মারা গেছে, টেকনিশিয়ান। এই যে ঘটনাগুলো হুম, এগুলো সবগুলো একই সময় ঘটতেছে। তো একই সময় ঘটনা মানে হচ্ছে এটা একটা তাদের ইন্টারেস্ট এরিয়া, যেখানে তাদের ইন্টারেস্টটা আগের মতো সেই রকম স্ট্রংলি তারা পাচ্ছে না হয়তো, যেটাতে তারা পাইতে চায়। তারা আমাদেরকে নমনীয় করতে চায়, এটার জন্য তারা কোনো একটা জায়গা থেকে গেম প্ল্যান শুরু করবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে একটা ড্রোনের প্ল্যান্টে চায়নার সাথে একটা চুক্তি হয়েছে, এবং এই ড্রোন প্ল্যান্টটা যদি স্টাবলিশড হয় এবং বাংলাদেশ যদি ড্রোন টেকনোলজিতে আগিয়ে যায়, যেমন আমি আপনাকে একদম মানে আমার নিজস্ব তথ্য দিয়ে বলতেছি, বাংলাদেশে এমন ড্রোন টেকনিশিয়ানস আছে, টেকনোলজিক্যাল পিপুল আছে যারা অনেক অ্যাডভান্স ড্রোন তৈরি করেছে, এবং তারা সেই ড্রোন টার্কিতে বিক্রি হচ্ছে। মানে বাংলাদেশের হুম, পিসিবি বোর্ড যিনি বানিয়েছেন ওই পিসিবি হুম, বোর্ড দিয়ে বিদেশে একটা ড্রোন কোম্পানি সেই ড্রোন দিয়ে ব্যবস্থা, তার মানে হচ্ছে আমাদের দেশে ওই লোকগুলো যখন সংযুক্ত হয়ে যাবে এই ধরনের কোম্পানির সাথে, এই সকল লোকগুলো যখন ব্যবহার হবে বাংলাদেশের আর্থসামাজিক যেমন সহযোগিতা নিয়ে আসবে, সেই সাথে সাথে ইন্ডিয়ার এয়ার পাওয়ারটাকে একদম নিমিষে ধ্বংস করে দেবে। আর একটা ড্রোন কি করতে পারে সেইটা ওয়ার্ল্ডে অলরেডি প্রমাণিত। ইসরায়েল একদম কুপকাত হয়ে গেছে মিডল ইস্টের ড্রোনের কারণে। আমেরিকার মানে হাজার হাজার কোটি টাকা দিয়ে এস্টাবলিশ করা মিলিটারি বেস হুম, গুলো ধ্বংস হয়ে গেছে। তার মানে হচ্ছে হুম, এইখানে যদি বাংলাদেশের এই প্রযুক্তিতে হয়, সবচেয়ে বড় এটার জন্য আমাদের সাথে জিও পলিটিক্সে মাইর খাবে সেটা হচ্ছে ইন্ডিয়া, নট পাকিস্তান। হুম, তাহলে এই
যে লোকগুলোকে বলা হচ্ছে, যে নামগুলো দেয়া হচ্ছে, নামটা শুনতে খুব মানে সুধিমধু, মানে তেহরিকে তালেবান, মানে ইসলামিস্ট রেডিকাল আসতেছে, বাট এই ইসলামিক রেডিকাল জিনিসটা বানাইছেই এটা করছেই মূলত তাদের ইন্টারেস্ট হচ্ছে যে আমাদের এয়ারফোর্সের পাওয়ারটাকে তারা কমাবে, তাদেরকে নিউট্রালাইজ করবে এবং আগের মতো যেভাবে দাসত্বভাবে বার করা হতো সেই দাস হিসেবে আবার বানাইতে চায়। এবং এই দাস বানানোর জন্য আমি সবচেয়ে বেশি যদি অভিযোগ করি এই বিষয়ে, এটার ব্যাপারে কাউন্টার মেকানিজমটা নিতে পারে নাই, সেটা নেওয়ার কথা কার? নেওয়ার কথা হচ্ছে ডিজিএফআই এবং এনএসআই। তাদের কার্যক্ষমতা জিরো, তা না হলে তারা তো এটা ধরে ফেলানোর কথা। তারা তো এই জিনিসটা হতে না দেওয়ারই কথা, তারা তাদের কার্য করছে না। এখন তাদেরকে পরিচালনা করে কে? তাদেরকে পরিচালনা করেন এই মুহূর্তে ব্রিগেডিয়ার জেনারেল শামস, যাকে নিয়ে আমি সন্দেহ করি যে সেই একজন নিজস্ব রয়্যাল এজেন্ট। তো আসেন আমরা সেই জায়গাগুলোতে যদি পরিষ্কার হতে পারি, তাহলে এই ঘটনাটা আসলে শুধু একটা ঘটনা পর্যায়ে থাকবে, এটার কোনো ইমপ্লিকেশন আসলে নাই। এয়ারফোর্সে এরকম ধরনের কোনো ঘটনা ঘটছে না যে এখনই তো এখানে কোনো জঙ্গি সংগঠন আছে। এটা একটা জিওপলিটিক্যাল প্রেশার ক্রিয়েট করার জন্য 100% রয়ের তত্ত্বাবধানে কমপ্লিট করানো হয়েছে। এটা নিয়ে কোনো সন্দেহ মানে যেন আমরা না এখানে রাখি। কার কার লাভ? মানে এই ধরনের ইন্ডিয়া লাভ, প্রেশার হুম? ইন্ডিয়া